আজ আমি এক্সপ্লেন করব 2020 সালে নির্মিত একটি হরর মিস্ট্রি মুভি। মুভিটিতে একটি ভূতের ঘরের কাহিনী দেখানো হয়েছে, আর সেই ভূতের ঘরটিতে একবার প্রবেশ করলে সেখান থেকে বেরিয়ে আসা অসম্ভব। ঘরটি প্রতিটা পাপের হিসেব করে, আর তার শাস্তি হলো মৃত্যু। থিও ও তার পরিবার এই ঘরে থাকতে আসে। কি হবে তাদের সঙ্গে? তারা কি বাঁচতে পারবে এই ঘরটি থেকে? চরম সাসপেন্স এবং রহস্য ভরা আজকের এই গল্পটি। কাহিনীর সাথে সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যা আমি এই গল্পের শেষে এক্সপ্লেন করব। তাহলে সময় নষ্ট না করে চলুন গল্পটি শুরু করা যাক। তো গল্পের শুরুতেই আমরা অন্ধকার রাতের মধ্যে একটি বাড়ি দেখতে পাই। সেখানে একটি বাচ্চা মেয়েকে দেখানো হয়। সে রাতে ঘুমোচ্ছিল, কিন্তু কিছু একটা শব্দে তার ঘুম ভেঙে যায়। পাশ ঘুরতেই সে তার বেডে একজন ভয়ঙ্কর অচেনা লোককে বসে থাকতে দেখে। লোকটি তার মুখ চেপে ধরে। মেয়েটি তখন ধরপড় করে উঠে বসে, আর লোকটি যেন কোথায় গায়েব হয়ে যায়। বাচ্চা মেয়েটির নাম হলো এলা। এলা ভয় পেয়ে এদিক ওদিক তাকিয়ে দেখে, কিন্তু সে কিছু দেখতে পায় না। আর তখনই হঠাৎ সেই লোকটি তার গলা টেপে তাকে উপরে তুলে ধরে। লোকটি তাকে বলে, এলা, তোমার বাবা একটা শয়তান। আর তখন থিওর ঘুম ভেঙে যায়। আসলে পুরো স্বপ্নটি থিওই দেখছিল। থিও হলো এলার বাবা। পরের দিন আমাদের থিওর বাড়ি দেখানো হয়। সেখানে তারা তিনজন থাকে, থিও, তার স্ত্রী সুজানা এবং এলা। থিওর প্রথম স্ত্রী মারা গেছে। তারপর অনেক বছর কেটে যাওয়ার পর থিও সুজানাকে বিয়ে করে। সুজানার বয়স থিওর চেয়ে অনেকটাই কম। তারপর তাদের একটি কন্যা সন্তান হয়, যার নাম এলা। থিও মূলত একজন লেখক, আর সুজানা হলো সিনেমার অভিনেত্রী। একদিন সুজানা তার শুটিংয়ের কাজে চলে যায়। থিও তার মেয়ে এলাকে স্কুলে নামিয়ে দিয়ে সুজানাকে নিতে তার সেটে যায়, কিন্তু সেখানে সিকিউরিটি তাকে ভেতরে ঢুকতে দেয় না। থিও বলে, আমি তার স্বামী, তুমি আমাকে ভেতরে যেতে দিচ্ছ না কেন? লোকটি বলে যে এখন তোমার স্ত্রীর শুটিং চলছে, ক্যামেরা রোলিংয়ে আছে, তাই এখন যেতে দেওয়া যাবে না। আর তখন ঘরের ভেতর থেকে ইন্টিমেট হওয়ার আওয়াজ আসতে থাকে। তখন থিও বুঝতে পারে যে তার স্ত্রী কিছু অন্তরঙ্গ দৃশ্যের শুটিং করছে, কিন্তু কিছুক্ষণ পর সুজানার শট শেষ হওয়ার সাথে সাথেই তার স্বামীর কাছে চলে আসে। সুজানা বলে, আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, আর ফোনটা সাইলেন্ট ছিল, তাই আমি তোমার ফোন ধরতে পারিনি। সিকিউরিটি ভিতরে আসতে না দেওয়ার কারণে আমি খুব দুঃখিত। তাদের এটা করা উচিত হয়নি, আমি তাদের বোঝাবো। থিওর একটু খারাপ লাগলেও এখন তার মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তারপর সুজানা আর থিও ভালো সময় কাটানোর জন্য একটি নির্জন জায়গায় যায়। থিওর রাগ ভাঙানোর জন্য সুজানা তার সঙ্গে ঘনিষ্ঠ হয়। তারপর তারা শহরের কাছে একটি গ্রামে বাড়ি ভাড়া নেয়। সেখানে তারা কিছু ভালো সময় কাটাতে চায়, আর সেখানে একটি বাড়িও অ্যাভেলেবেল ছিল। তারপর থিও ও তার পরিবার সেই বাড়িতে থাকার জন্য চলে যায়। রাস্তায় যেতে যেতে থিও ও সুজানার ঝগড়া হয়। এলা পিছনে বসে এই সব কিছু শুনছিল, কিন্তু ইতিমধ্যেই সামনে একটি গাড়ি এসে পড়ে। এলা তখন জোরে চিৎকার করে। সুজানা কোনো মতে নিজেদের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় এবং গাড়িটি আবার ট্রাকে ফিরিয়ে নিয়ে আসে। তারপর তারা একটি শান্ত পরিবেশের মধ্য দিয়ে গাড়ি চালিয়ে সেই ভাড়া বাড়িতে পৌঁছায়। বাড়িটি বাইরের দিক দিয়ে এবং ভেতরের দিক দিয়েও দেখতে খুব সুন্দর ছিল। বাড়িটি ভেতর থেকে অনেক বড় ছিল এবং বাড়িটি ডুপ্লেক্স ছিল, আর ঘরে সব আসবাবপত্রও ছিল, যেমন সোফা, টিভি, বেড, ঘরের দেওয়ালে সুন্দর সুন্দর ছবি ইত্যাদি। মানে একটি ভালো বাড়িতে যা যা থাকা উচিত এই বাড়ির ভেতরে সবই ছিল। কিন্তু একটা অস্বাভাবিক ব্যাপার হলো যে এখানে কোনো নেটওয়ার্ক ছিল না। রাতে যখন এলা তার রুমে ঘুমাতে যায়, তখন সে রুমের মধ্যে একটি ভয়ঙ্কর ছায়া দেখতে পায়। তা দেখে এলা খুব ভয় পেয়ে যায়, আর তখনই থিও এসে তাকে ভালোবেসে ঘুম পাড়ায়। আর তারপর সে তার স্ত্রী সুজানার কাছে যায়। সুজানা তাকে বলে, ঘুমোতে যাওয়ার আগে ঘরের সব আলো নিভিয়ে দাও, কারণ ঘরের বেশিরভাগ দেওয়াল কাচের হওয়ায় বাইরে থেকে সব কিছুই দেখা যায়। এখন প্রায় 10:30 বাজে। থিও তখন লাইট নিভাতে যায়। এই দুটি রুমের পরেও আরেকটি রুম ছিল, তাই সে আরও এগিয়ে যায়। সে প্রতিটি আলো জ্বালে এবং নিভিয়ে চেক করে। এভাবেই সে ভেতরে করিডোরে পৌঁছায়, আর এভাবে একের পর এক রুম বাড়তেই থাকে। তারপর যখন সে ফিরে আসে, তখন সুজানা ঘুমিয়ে পড়েছিল। থিও জিজ্ঞেস করে যে, আমি কি খুব দেরি করে ফেলেছি? তুমি এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছ যে? আমি শুধু আলো নিভিয়ে দিতে গিয়েছিলাম, কিন্তু তখন ঘড়িতে আমরা দেখি 3টে বাজে। তার মানে লাইট বন্ধ করতে গিয়ে
5 ঘন্টা কেটে গেছে, আর এই সব ঘটছিল এই অভিশপ্ত বাড়িটির কারণে। পরের দিন সকালে সুজানা তার স্বামীর জন্য একটি চিরকুট রেখে যায়। সেখানে লেখা ছিল, আমি এলাকে বাইরে বেড়াতে নিয়ে যাচ্ছি। থিও একজন রাইটার হওয়ায় সে তার লেখালেখির কাজে ব্যস্ত হয়। এদিকে সুজানা এলাকে একটি সুন্দর জায়গায় বেড়াতে নিয়ে যায়। সেখানে এলা সুজানাকে জিজ্ঞেস করে যে, বাবা তোমার থেকে বয়সে এত বড় কেন? আমার আগের মায়ের কি হয়েছিল? তুমি কেন তার সাথে থাকো? তোমরা কেন ঝগড়া করো? আসলে বাচ্চাদের যেরকম প্রশ্ন হয় আর কি। উপায় না দেখে অবশেষে সুজানাকে পুরো সত্যটা বলতে হয়। সুজানা বলে, কয়েক বছর আগে লিওর প্রথম স্ত্রী গোসল করতে বাথটবে ঢুকেছিল এবং সেখানেই সে মারা যায়। কিন্তু কিছু লোক মনে করে যে লিও তাকে হত্যা করেছে, কিন্তু ব্যাপারটা সেরকম নয়। লিও খুব ভালো মানুষ, আর আমি তার ভালো দিকগুলি দেখেই তার জীবনে এসেছি, আর তারপরে তুমি এলে। অন্যদিকে থিও কিছু লেখালেখি করতে গিয়ে তার কলমে রিফিল ফুরিয়ে যায়। তখন সে ভাবে যে বাজারে গিয়ে কিছু জিনিসপত্র এবং একটি কলমও কিনে আনবে। তাই সে গাড়ি নিয়ে পাশের গ্রামে যায়। সেখানে একটি মুদির দোকানও ছিল। একজন বৃদ্ধ লোক সেখানে কাজ করত। থিও বলে, আমার কিছু ঘরোয়া জিনিসপত্র দরকার, যেমন রুটি, জ্যাম, ডিম, সস, আচার, কিছু সবজি এবং একটি কলম। পুরো বিলটা $97 ছিল। তার জন্য থিও তাকে $200 দেয়, কিন্তু লোকটি কোনো খুচরো নেই বলে ফেরত দেয় না এবং বদলে সে থিওকে একটি ত্রিভুজ দেয়। সে বলে যে আপনাকে এটি সঠিক কোণে ব্যবহার করতে হবে, এটি আপনার অনেক কাজে লাগবে। কিন্তু থিও কিছুই বুঝতে পারল না যে সে কি বলছে। তারপর সে সব জিনিসপত্র নিয়ে বাড়িতে ফিরে আসে। সেই সময় সুজানাও এলাকে নিয়ে বাড়িতে ফিরে আসে। সে থিওকে বলে যে যদিও আমি চাইনি, তবুও এলাকে পুরো সত্যটা বলতে হয়েছে। থিও তখন সুজানার উপর খুব রেগে যায়, আর সে বলে যে আমরা ঠিক করেছিলাম যখন সে 8 বছর বয়সী হবে তখন আমরা তাকে এই সব কথা বলবো। তুমি প্রথমেই কেন তাকে বললে? তখন সুজানা বলে যে সে হঠাৎ করেই আমাকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করে, আর আমাদের প্রতিদিনের জীবন যেমন চলছে তাতে বেশি দিন লুকিয়ে রাখা ঠিক হবে না। সেই কারণে আমি না চাইলেও তাকে পুরো সত্যটা বলতে আমি বাধ্য হয়েছি। তারপর রাতে তারা খাবার খেতে বসে। থিও খুব টেনশনে ছিল। এলা তার বাবার মনের অবস্থা বুঝতে পেরে তার হাতটি তার বাবার হাতের মধ্যে রাখে, আর সে বলে যে বাবা তুমি চিন্তা করো না, আমি বুঝতে পারছি তুমি কতটা চিন্তার মধ্যে আছো। এলার এই মিষ্টি কথা শুনে থিওর মনটা অনেকটা হালকা হয়ে যায়। তারপর থিও সুজানার কাছে ক্ষমা চাইতে যায়। এমন সময় সুজানার ফোনে এক অপরিচিত লোকের মেসেজ আসে। তার মনে হয় যে তার স্ত্রী অন্য কারোর সাথে সম্পর্কে আছে, তাই সে প্রথমে তার ফোনটি চেক করে, তারপর ট্যাবটি এবং শেষে ল্যাপটপটি। সব মেল আর মেসেজ চেক করার পরেও সে তেমন কিছুই পায় না, তাই সেসব জিনিসপত্র নিজ নিজ জায়গায় রেখে দেয়। সুজানা ফিরে আসার পর থিও তার কাছে ক্ষমা চায়, আর সে বলে যে সকালে তোমার সাথে আমার এরকম আচরণ করা উচিত হয়নি। আমি জানি যে শিশুরা নিষ্পাপ, তারা কখন কি জিজ্ঞেস করবে তার কোনো ঠিক থাকে না, তাই তুমি ভালোই করেছো। তোমার কাজের আমি প্রশংসা করি। তারপর রাতে থিও যখন ঘুমায় তখন সে অদ্ভুত স্বপ্ন দেখতে পায়, আর তখন তার ঘুম ভেঙে যায়। তারপর সে তার ডায়েরিতে কিছু লেখার চেষ্টা করে, আর আমরা তখন দেখতে পাই যে কাচের মধ্যে তার প্রতিবিম্ব তার দিকেই তাকিয়ে আছে, যেন এই ঘরে ইতিমধ্যেই একটা ভয়ঙ্কর আত্মা বাস করছে। থিও পিছন দিকে তাকালে 2টি দরজার মাঝে 3টি বইয়ের তাক দেখতে পায়। তারপর আবার পিছন ঘুরে তাকালে একটি বইয়ের তাক গায়েব হয়ে যায়, আর সেখানে সে দেখে যে একটি দরজা আছে। সেই দরজা দিয়ে ঢুকে সে নিচে নামার একটা পথ খুঁজে পায়, যেন এই বাড়ির নিচেও একটা ঘর আছে। আর অনেকটা দূর যাওয়ার পর সেখানে সে একটি ছবি দেখতে পায়। ছবিটি তার এবং তার মেয়ে এলার ঘুমিয়ে থাকা অবস্থায় তোলা হয়েছে। ছবিটি দেখে থিও ভয় পেয়ে যায়, আর সে ভাবে যে এটা কিভাবে সম্ভব। তারপর যখন সে আরও এগিয়ে যায় তখন সে তার মেয়েকে অচেতন অবস্থায় দেখতে পায়। তার অবস্থা এতটাই খারাপ ছিল যে যেন তাকে পানিতে ডুবিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে। থিও খুব বিচলিত হয়ে ওঠে। সে মনে করে এটা নিশ্চয়ই আমার স্বপ্ন, তাই সে কাচের বোতলটি ভেঙে তার হাত কাটে, যাতে সে স্বপ্ন থেকে জেগে ওঠে। আর তখন তার ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে যে
এটি তার স্বপ্ন ছিল। ঘুম থেকে উঠে সে সুজানাকে তার সামনে দেখতে পায়। তখন থিও বলে যে এই বাড়িতে আজব কিছু ঘটছে। তারপর যখন সে করিডোরে যায় তখন সে অন্য একটি ঘরে পৌঁছায় যেখানে ওয়াশিং মেশিনও ছিল। থিও বলে যে এই ছবিটি গতকাল এখানে ছিল না, এই ছবিটি আমি স্বপ্নেই দেখেছি। তাহলে এখানে কে আমার ছবি তুলল? তুমি কি ছবিটি তুলেছ? যার জবাবে সুজানা বলে না, আমি তুলিনি। তারা দুজনেই বিষয়টি দুশ্চিন্তার বলে মনে করে। তারা সিদ্ধান্ত নেয় যে তারা আজই বাড়ি ছেড়ে চলে যাবে। সুজানা তার ব্যাগ গুছিয়ে নেয়, কিন্তু চলে যাওয়ার আগে এলা বলে যে মা, দয়া করে আমার সাথে খেলো, অনেক দিন হয়ে গেছে, এখানে খেলার জন্য কেউ নেই। তখন সুজানা তার মেয়ের সাথে খেলতে বের হয়। রান্না করার সময় থিও সুজানার আরেকটি মোবাইল খুঁজে পায় যেখানে তার সব পার্সোনাল মেসেজ আসছিল। এতে থিও খুব রেগে যায়। তারপর সে তার ডায়েরি খুলে দেখে যে ভেতরে লেখা আছে ইউ শুড হ্যাভ লেফট। তার মানে কেউ একজন তাকে এই বাড়ি থেকে চলে যেতে বলছে। কিন্তু এই সময় থিও তার স্ত্রীর উপর খুব রেগেছিল। তাই সে তাকে বলে যে তুমি দুটি মোবাইল ইউজ করো, আর এই সত্যটা তুমি আমার থেকে লুকিয়েছ কেন? তুমি নিশ্চয়ই অন্য কারোর সাথে সম্পর্কে আছো। তুমি আমার সঙ্গ পছন্দ করো না। তাহলে আমরা এই সম্পর্ক এখানেই শেষ করতে পারি। তখন সুজানা বলে তুমি ভুল ভাবছ, আমি তোমাকে ভালোবাসি। তখন থিও বলে তুমি শাস্তি পাবে, তুমি একদিনের জন্য এই বাড়ি ছেড়ে কোথাও চলে যাও। তখন সুজানারও খুব খারাপ লাগে এবং সে গাড়ি নিয়ে একদিনের জন্য গ্রামে চলে যায়। তখন থিও তার মেয়েকে কোলে নিয়ে ঘরের মধ্যে আসে। তারপর থিও যে খাবার রান্না করে তা এলার পছন্দ হয় না। এলা তাকে বলে তুমি অন্য কিছু বানাতে পারো, কিন্তু থিও বলে যে আমি যা রান্না করেছি তোমাকে সেটাই খেতে হবে। তারপর খেলার সময় এলার হাতে লেগে কাচের গ্লাসটি পড়ে যায়। তখন থিও এসে দেখে যে গ্লাসের জল মেঝেতে গড়িয়ে যাওয়ার পরিবর্তে দুই দিকে ভাগ হয়ে যাচ্ছে। থিও তখন দোকান থেকে পাওয়া ত্রিভুজটি বের করে দেওয়ালগুলির পরিমাপ করে। তখন সে দেখতে পায় যে দেওয়ালের মাপ আলাদা আলাদা, কোনো দেওয়ালই সোজা নয়। তাই সে তার মেয়েকে একটি ইঞ্চি টেপ ধরে বাইরের দৈর্ঘ্য মাপতে বলে। তারপর ভেতরের দৈর্ঘ্য মাপ করে। তখন তারা দেখে যে বাইরের সাইজ 21 ফুট এবং ভেতরের সাইজ 26 ফুট। তখন সে ভাবতে শুরু করে যে কিভাবে একটি বাড়ি ভেতর থেকে বড় হতে পারে আর বাইরে থেকে ছোট। এটা তো বড়ই রহস্যমূলক। কেউ বাইরে দাঁড়িয়ে এইসব ভাবছে। তখন এলার খুব শীত করছিল। এলা তার জ্যাকেট আনতে ভেতরে যায়, কিন্তু যখনই সে দরজা খুলে ঘর থেকে বেরিয়ে আসবে তখন সে সেখান থেকে গায়েব হয়ে যায়। থিও মনে করে এলা নিশ্চয়ই মজা করছে, তাই সে ঘরের ভেতরে আসে এবং তাকে খুঁজে বের করার চেষ্টা করে। কিন্তু সব দরজা এবং ঘর চেক করেও সে এলাকে কোথাও খুঁজে পায় না। সে একটি রুম খুললে আর একটি রুম দেখতে পায়, আর যেখান থেকে খোঁজা শুরু করে সে সেখানেই আবার ফিরে আসে। তাই সে সেখানে একটি চেয়ার আটকে দেয়। তারপর পিছনে ফিরে থিও দেখে রুমগুলো বদলে একটি লম্বা করিডোরে পরিণত হয়েছে। তারপর সিন চেঞ্জ করে এলাকে দেখানো হয় সে একটি দীর্ঘ করিডোরে পৌঁছেছে যেখানে অনেক কালো দরজা ছিল। আর তারপর সে দরজার ভেতরে কারো চিৎকার শুনতে পায়। তখন সে ভেতরে যায় আর সেখানে সে দেখতে পায় যে এক মহিলা বাথটবে ডুবে আছে। আর তারপর একজন বয়স্ক লোক এলার কাছে আসে। লোকটি বলে যে তুমি সঠিক সময়ে সঠিক জায়গায় এসেছো। এইসব দেখে এলা খুব জোরে চিৎকার করে ওঠে। এলার কণ্ঠস্বর শুনে থিও তখন দরজা ভাঙতে শুরু করে। দরজাটি খুললে দেখা যায় এটি সেই দরজা যে দরজাটিতে থিও চেয়ার আটকে রেখেছিল। যাই হোক, শেষ পর্যন্ত থিও এলাকে খুঁজে পায়। তখন থিও তাকে জড়িয়ে ধরে। এলা খুব ভয় পেয়ে গিয়েছিল, তাই থিও আর এক মুহূর্তের জন্য এই বাড়িতে থাকতে চাইছিল না। থিও তখন সুজানাকে কল করে, কিন্তু সুজানার মোবাইল সুইচ অফ বলছিল। সেজন্য সে সুজানাকে একটি ভয়েস মেল করে। সে তাকে বলে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসতে। তারপর সে সেই মুদির দোকানে ফোন করে। থিও তাকে বলে যে তুমি অবশ্যই এই বাড়িটি সম্পর্কে কিছু জানো। তখন সেই লোকটি বলে তোমার আগে আরও অনেক মানুষ এখানে এসেছিল, কিন্তু আমি জানি না ওরা কোথায় যায়। এই বাড়িটি তৈরির আগে ওখানে আরেকটি বাড়ি ছিল, আর সেই বাড়ির আগেও ওখানে একটি টাওয়ার ছিল যার ভেতরে আত্মাদের বন্দি করে রাখা হতো। তখন থিও বলে আমি তোমার এই বাজে কথা শুনতে চাই না, দয়া করে একটি ট্যাক্সি ডেকে
আমাকে সাহায্য করো, নয়তো প্লিজ এখানে এসে হেল্প করো, কারণ আমার গাড়ি নেই। লোকটি তখন বলে যে আমার মরার কোনো ইচ্ছে নেই, তোমার সমস্যা তুমি নিজেই সামলাও। তারপর অবশেষে থিও নিজেই তার মেয়েকে জ্যাকেট পরিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এবং সোজা রাস্তা ধরে নিচের দিকে যেতে থাকে, যাতে সে এই বাড়ি থেকে চলে যেতে পারে। তারপর অনেকটা দূর পৌঁছানোর পর ঠান্ডা খুব তীব্র হয়ে ওঠে, কিন্তু তবুও থিও হাঁটা থামায় না। তারপর সে দূর থেকে একটি উজ্জ্বল আলো দেখতে পায়। তখন থিও এলাকে বলে আমরা অবশ্যই সেখানে কিছু সাহায্য পাব। আর থিও যখন সেই বাড়ির কাছে পৌঁছায় তখন তারা দেখে যে এটি সেই অভিশপ্ত বাড়িটি যেখান থেকে সে 3 ঘন্টা আগে বেরিয়ে এসেছিল। প্রচণ্ড ঠান্ডা এলা আর সহ্য করতে পারছিল না, তাই নিজেদের বাঁচাতে তাদের সেই বাড়িতেই রাতটা কাটাতে হয়। থিও তার মেয়েকে ছেড়ে যায় না এবং তাকে কাছেই ঘুম পাড়ায় আর বলে যে যেভাবেই হোক আজ রাতটা আমাদের এখানেই কাটাতে হবে। তারপর থিও যখন ঘুমায় তখন সে বুঝতে পারে যে কেউ তাদের ছবি তুলছে। থিও ঘরের মধ্যে কিছু শব্দ শুনতে পায়। তখন থিও সেই শব্দকে অনুসরণ করে ওয়াশরুমে যায়, আর তখন ওয়াশরুমের দরজা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। থিও ধাক্কা দিয়ে দরজা খুললে আবারও সে সেই কালো দরজাটি দিয়ে বেরিয়ে আসে এবং অন্ধকার বেসমেন্টে গিয়ে পৌঁছায়। থিও সেখানে একটি বাথটব দেখতে পায়। সেই সময় হঠাৎ ভয়ঙ্কর এক নরখাদক পিশাচ থিওকে অ্যাটাক করে। থিও কোনো মতে বাঁচার চেষ্টা করে আর ততক্ষণে পিশাচটি গায়েব হয়ে যায়। থিও সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। সে অনেকগুলি সিঁড়ি পার করে অন্ধকার করিডোর হয়ে লন্ড্রি রুমে পৌঁছায়। তারপর সামনের দরজা খুলতেই সে এক প্যারালাল টাইমে পৌঁছে যায়, যেখানে সে আরেকজন থিওকে দেখতে পায়। আর এটি ছিল সেই সময় যখন থিওর কলমের কালি শেষ হয়েছিল। তারপর যখন সে বাজার করতে যায় তখন এই থিও তার ডায়েরিতে লিখে দেয় ইউ শুড হ্যাভ লেফট, তার মানে এই বাড়ি ছেড়ে সে যেন চলে যায়। তারপর থিও এখানে সেখানে তার অনেক রূপ দেখতে পায়, আর তখন সে তার মেয়েকে বাঁচানোর জন্য তার রুমে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু সিঁড়ি দিয়ে যাওয়ার সময় সিঁড়িগুলো অনেক লম্বা হয়ে গেছে, যা অতিক্রম করা অসম্ভব। শেষে সে সেখানেই ফিরে আসে যেখান থেকে সে প্রথমে চলা শুরু করেছিল। তারপর সে অনেক চেষ্টা করে কোনো মতে সিঁড়িটি পার করে, আর তারপর হঠাৎ সে আবার অন্ধকার বেসমেন্টে গিয়ে পৌঁছায়। সামনে সে টেলার নামের একটি লোককে দেখতে পায় যে এই ঘরের মালিক ছিল। থিও তাকে জিজ্ঞেস করে এলা কোথায়, আর তখনই আমরা এলা চিৎকার শুনতে পাই। মনে হচ্ছে এলা সামনের দেওয়ালের মধ্যে বন্দী হয়ে আছে। থিও তখন লোকটিকে মারতে শুরু করে এবং বলে যে তুমি আমাদের কেন আটকে রেখেছ, তুমি আমাদের কাছ থেকে কি চাও। তখন টেলার থিওকে বলে যে এটা তোমার দোষ। আর এখানে আমরা দেখি টেলার ধীরে ধীরে থিও রূপে বদলে যায় আর বলে যে তুমি নিশ্চয়ই কোনো পাপ করেছ, যার কারণে এই বাড়ি তোমাকে খুঁজে পেয়েছে। যদি তুমি তোমার পাপ স্বীকার করো তাহলে তুমি এখান থেকে বেরিয়ে যেতে পারবে। আর তখন থিও বুঝতে পারে যে তাকে কি করতে হবে। সে তার মেয়ে এলাকে জড়িয়ে ধরে। তারপর সে সকালের জন্য অপেক্ষা করতে থাকে। আর যখনই সুজানা তার একদিনের সাজা শেষ করে সেই বাড়িতে ফিরে আসে তখন তার সাথে কথা না বলেই সে তার মেয়েকে প্রথমে গাড়িতে তুলে দেয়। সে তাকে বলে আমি তোমাকে ভালোবাসি আর আমি অবশ্যই ফিরে আসব, তোমাকে এখন এখান থেকে চলে যেতে হবে। তারপর থিও সুজানার কাছে তার সিক্রেট রিভিল করে। আজ থেকে প্রায় 12 বছর আগে থিওর প্রথম স্ত্রী খুব বেশি মদ্যপান করেছিল। তারপর সে বাথটবে ঘুমিয়ে পড়ে আর সেখানেই তার মৃত্যু হয়। থিও তাকে দেখছিল এবং তাকে বাঁচাতেও পারত, কিন্তু থিও তা করেনি, কারণ থিও তার প্রথম স্ত্রীকে কোনোদিনই ভালোবাসেনি। থিও বলে তাই আমি আর তোমার সাথে থাকার যোগ্য নই, তোমাকে আমাদের মেয়েকে বড় করতে হবে, আর এখন থেকে আমি এই বাড়িতেই থাকব। তারপর সুজানা এলাকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর আমরা এই বাড়ির ভেতরে অনেক ছবি দেখতে পাই। এই ছবিগুলোতে এমন কিছু লোক ছিল যারা এই ভাড়া বাড়িতে থাকতে এসেছিল আর এই বাড়িটি তাদের হত্যা করেছে। আর মুভিটি এখানেই শেষ হয়। তবে মুভিটির বিষয়ে কিছু কথা না বললেই নয়। আসলে এই বাড়ির নিচে আরেকটি পুরনো বাড়ি ছিল, আর সেই বাড়িটি তৈরি হওয়ার আগেও এখানে একটি টাওয়ার ছিল। প্রতিবারে এই ঘরটি নতুন রূপ নিত। ঘরটি সেই সব লোকেদের খোঁজে যারা অতীতে কোনো পাপ কাজ করেছিল। একদিকে থিও মনে করে যে সুজানা তাকে এই বাড়ির লিঙ্ক পাঠিয়েছে, এদিকে সুজানা মনে করে যে থিও তাকে এই বাড়ির লিঙ্কটি পাঠিয়েছে
কিন্তু তাদের কেউই একে অপরকে লিঙ্ক পাঠায়নি। এই বাড়িটি নিজেই তাদের দুজনের কাছে এই লিঙ্কটি সেন্ড করেছিল, যাতে পাপী লোকেরা তাদের উপযুক্ত শাস্তি পায়। সুজানা চলে যাওয়ার পর এই বাড়িটি ভাড়ার জন্য আবার অ্যাভেলেবেল হয়ে যায়। তার মানে বাড়িটি আবার নতুন কাউকে খুঁজছে। আমার এক্সপ্লেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।